আজ আমরা দেখতে চলেছি 2024 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হলো আউটসাইড। এটি মূলত একটি জম্বি সার্ভাইভাল মুভি, যেখানে এমন একটি ভবিষ্যৎ পৃথিবীকে দেখানো হয়েছে যখন পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল ভয়ানক এক জম্বি ভাইরাস। সম্পূর্ণ পৃথিবীতে মাত্র হাতে গোনা কিছু মানুষই বেঁচে ছিল, এমনকি পুরো পৃথিবী পৌঁছে গিয়েছিল ধ্বংসের একদম দ্বার প্রান্তে। আমরা তো এখন পর্যন্ত অনেক ধরনের জম্বি মুভির গল্প দেখেছি, কিন্তু আজকের এই গল্পটি অনেক বেশি ইন্টারেস্টিং এবং ইউনিক। আর গল্পের শেষটা এত বেশি থ্রিল এবং টুইস্টে ভরপুর, যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। তাহলে চলুন ঘুরে আসা যাক ভয়ানক এক জম্বিদের শহরের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় ভবিষ্যৎ পৃথিবীতে, যখন পুরো পৃথিবীতে ভয়ানক এক জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছিল। আর এই ভাইরাসটি অনেক দ্রুত গতিতে ছড়িয়ে পড়ার কারণে খুব অল্প সময়ের মধ্যে পৃথিবীর প্রায় প্রত্যেকটি মানুষই জম্বিতে পরিণত হয়ে যায়। তা এখন প্রত্যেকটি শহরের কোনায় কোনায় জম্বি ছিল। তবে এই জম্বিদের মাঝে যে সমস্ত মানুষেরা এখনও বেঁচে আছে, তারা এখন কোনো মতে জম্বিদের হাত থেকে বেঁচে সার্ভাইভ করছে। তো এবার আমরা এমনই এক জম্বি ভাইরাসে আক্রান্ত শহরে একটি পরিবারকে দেখতে পাই, যেখানে দম্পতির নাম ছিল ফ্রান্সিস এবং আইরিশ। তাদের দুটো ছেলে সন্তান রয়েছে। তাদের বড় ছেলের নাম ছিল জোসেফ এবং ছোট ছেলেটির নাম হচ্ছে লুকাস। তো ফ্রান্সিস তার পরিবারকে জম্বিদের হাত থেকে বাঁচানোর জন্য প্রায় অনেকদিন ধরেই সার্ভাইভ করছে। আর এখন সে তার পরিবারকে নিয়ে তার বাবার বাড়িতে যাচ্ছে। তবে আমরা এখানে তাদের গাড়ির মধ্যে প্রচুর পরিমাণে রক্ত লেগে থাকতে দেখি, অর্থাৎ তাদের গাড়ির উপরও হয়তো জম্বিরা হামলা করেছিল। এবার কিছুক্ষণের মধ্যেই ফ্রান্সিস তার বাবার বাড়িতে চলে আসে। এই বাড়িটি মূলত একটি ফার্ম হাউস ছিল। এবার ফ্রান্সিস যখন তাদের বাড়ির মধ্যে প্রবেশ করে, তখন সে দেখতে পায় যে তাদের পুরো বাড়িটি একদম তছনছ হয়ে গিয়েছে। ফ্রান্সিস অনেক ভালোভাবেই বুঝতে পারে যে তাদের বাড়িতে জম্বিদের হামলা হয়েছে। এরপর ফ্রান্সিস দরজার সামনে দাঁড়িয়ে তার বাবাকে ডাকতে থাকে, কিন্তু ভেতর থেকে কোনো মানুষেরই সাড়া পাওয়া যাচ্ছিল না। তাই ফ্রান্সিস যখন তার বাবার বেডরুমে চলে যায়, তখন সে দেখতে পায় যে তার বাবা নিজেই নিজেকে গুলি করে মেরে ফেলেছে, আর বিছানায় তার বাবার লাশ পড়ে আছে। ফ্রান্সিস এতে অনেক কষ্ট পায়। তবে সে এখানে বুঝতে পারে যে তার বাবাও আসলে জম্বি ভাইরাসে ইনফেক্টেড হয়ে গিয়েছিল, তাই সে নিজেই নিজেকে মেরে ফেলেছে। এবার ফ্রান্সিস সেখানে তার বাবার হাতের বন্দুকটি নিয়ে নেয়, এমনকি তার বাবার হাতের ঘড়িটিও সে পরে নেয়। এমন সময় আবার সে সেখানে কোনো মানুষের আওয়াজ শুনতে পায়। এরপর সে সেই বেডরুম থেকে বেরিয়ে দেখতে পায় যে সেখানে তার মা রয়েছে, আর তার মাও এখন জম্বি ভাইরাসে ইনফেক্টেড। তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হলেও সে এখনও ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ কিছুক্ষণের মধ্যে সে জম্বিতে পরিণত হয়ে যাবে। তবে তার মা যখন এখানে তার দিকে আক্রমণ করতে আসছিল, ঠিক তখনই ফ্রান্সিস তার বন্দুকটি দিয়ে তার মাকে মেরে ফেলে। যদিও এতে সে অনেক কষ্ট পেয়েছিল, কিন্তু তাকে বাধ্য হয়ে এমনটা করতে হয়েছে। তাই ফ্রান্সিস ভেবেছিল যে এখানে হয়তো এখনো জম্বি ভাইরাস আসেনি, কিন্তু এখানে আসার পর সে এখন বুঝতে পেরেছে যে জম্বি ভাইরাস আসলে প্রত্যেকটি জায়গাতেই ছড়িয়ে পড়েছে। ফ্রান্সিস এবার তাদের বাড়ির কাছের একটি ভুট্টা খেতে যায়, আর সেখানকার মাটির নিচে তার মা বাবার লাশ দাফন করে দেয়। তার সঙ্গে তার পরিবারের সদস্যরাও ছিল। এবার লাশ দাফন শেষ হলে ফ্রান্সিস তার পরিবারকে বলে যে আজ থেকে তারা তাদের এই ফার্ম হাউসেই থাকবে, কারণ এই জায়গাটিতে আগে থেকেই মানুষের বসবাস অনেক কম ছিল। তাই হয়তো এখানকার আশেপাশে জম্বিদের সংখ্যা অনেক কম হবে। তাছাড়া এটা যেহেতু একটি ফার্ম হাউস ছিল, তাই তারা অনায়াসে এখানে চাষাবাদ করতে পারবে, যার ফলে তাদেরকে খাবার নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। সেই সাথে এখানে বিশুদ্ধ পানির ব্যবস্থাও রয়েছে, তাই এখানেই থাকাটা তাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে। তার পরিবারও তখন এখানে থাকতেই রাজি হয়ে যায়। এবার বাড়িতে প্রবেশ করার পর আমরা দেখতে পাই যে ফ্রান্সিস এবং তার ওয়াইফ আইরিশের মধ্যে খুব একটা মিল ছিল না। তারা দুজন কোনো এক বিষয় নিয়ে একে অপরের উপর খুবই নারাজ ছিল, তাই তারা দুজন খুব একটা কথাও বলতো না। তাদের ভেতরে আসলে একটি সিক্রেট ছিল, তবে সেই সিক্রেটটি আসলে কি ছিল সেটা আমরা পরে জানতে পারবো। তো এবার কিছুক্ষণ পর জোসেফ ফ্রান্সিসের কাছে আসে। এরপর সে ফ্রান্সিসকে বলে যে তাদের হয়তো এখন বার্ন হাউসে যাওয়া উচিত, কারণ সেখানে গেলে হয়তো তারা কোনো প্রয়োজনীয় জিনিস পেতে পারে। তাই ফ্রান্সিস তখন তার ছেলে জোসেফকে নিয়ে বার্ন হাউসে চলে যায়, আর সেখানে গিয়ে তারা তাদের কেয়ারটেকারকে ডাকতে থাকে। কিন্তু সেখানে কারো সাড়া না পেয়ে তারা যখন ভেতরে চলে যায়, তখন তারা দেখতে পায় যে কেয়ারটেকারও আত্মহত্যা করে মারা গিয়েছে, কারণ সেও জম্বি ভাইরাসে ইনফেক্টেড ছিল। এবার সেই বার্ন হাউসে তারা কিছু মুরগি দেখতে পায়, যেগুলো কিনে একটি খাঁচায় বন্দি করা আছে। তো ফ্রান্সিস এখানে জোসেফকে সেই কেয়ারটেকারের লাশের কাছে যেতে বলে,
আর সেখান থেকে মুরগির খাঁচার চাবি নিয়ে আসতে বলে। তবে জোসেফ সেই লাশের কাছে যেতে অনেক ভয় পাচ্ছিল। তারপরও জোসেফ যখন সাহস করে চাবিটি আনতে যায় তখন ঠিক তার উপরে এই লাশটি পড়ে যায়। জোসেফ এতে ভয় পেয়ে চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে আসে আর সে দ্রুত পানি দিয়ে তার হাত পা পরিষ্কার করতে শুরু করে, যেটা দেখে তার মা আইরিশ সেখানে ফ্রান্সিসকে বলে যে জোসেফের কি হয়েছে, সে এমন করছে কেন। ফ্রান্সিস তখন জানায় যে জোসেফের উপর একটি লাশ পড়ে গিয়েছে আর সে ফ্রান্সিসকে বলে যে সে কেন তার ছেলেকে সেখানে যেতে দিয়েছে। ফ্রান্সিস তখন তাকে জানায় যে সে জোসেফকে সার্ভাইভ করা শেখাচ্ছে, কারণ জোসেফ যদি এখনো সার্ভাইভ করা না শেখে তাহলে তাদের কিছু হয়ে গেলে সে একা একা সার্ভাইভ করতে পারবে না। এবার ফ্রান্সিস তার ছোট ছেলে লুকাসের জন্য একটি আখ নিয়ে আসে আর সে লুকাসকে আখটি খেয়ে দেখতে বলে আর বলে যে আখটি খেতে অনেক মিষ্টি, লুকাসের এটা অনেক পছন্দ হবে। এরপর লুকাস যখন আখটি খেয়ে দেখে তখন তার এটা খুবই পছন্দ হয়। তবে এখানে আমরা একটি বিষয় খুব ভালোভাবেই বুঝতে পারি যে ফ্রান্সিস আসলে তার বড় ছেলে জোসেফের চাইতে লুকাসকে বেশি ভালোবাসে। তবে এর পেছনে অনেক বড় একটি কারণ লুকিয়েছিল, যেটা আমরা সামনে জানতে পারব। এবার কিছুক্ষণ পর আইরিশ ফ্রান্সিসকে নিয়ে সেখানকার একটি বেসমেন্টে যায় যেখানে একটি রুম ছিল। তবে ফ্রান্সিস যখন সেই রুমের মধ্যে প্রবেশ করে তখন সে অনেক বেশি ভয় পেয়ে যায়, এমনকি অনেক আতঙ্কিত হওয়ার কারণে সে একদম ঘেমে যায়। আসলে এই রুমটির সঙ্গে তার জীবনের অনেক বাজে কিছু স্মৃতি জড়িয়ে আছে, সেগুলো মনে পড়লে সে এখনো ভয়ে আটকে ওঠে। আসলে সে যখন ছোট ছিল তখন তার বাবা তাকে প্রচণ্ড মারধর করত আর তাকে দিনের পর দিন এই বেসমেন্টের রুমটিতেই বন্দি করে রাখত। সে এভাবেই তার বাবার অত্যাচার সহ্য করতে করতেই বড় হয়েছে, তাই আজ পর্যন্ত সেই রুমটিতে প্রবেশ করার সাহস পায় না। তো এবার সেদিন রাতের বেলা তারা সবাই যখন ডিনার করতে বসে ঠিক এমন সময় জোসেফ সেখানে অনেক পুরনো একটি রেডিও খুঁজে পায় আর সে অনেক ইন্টারেস্টেড হয়ে রেডিওটিকে প্লে করে দেয়। কিন্তু এই বিষয়টি ফ্রান্সিসের কাছে মোটেও পছন্দ হয় না। সে জোসেফের উপর খুবই রেগে যায় আর তাকে বলে যে তার প্রথমে ডিনার করা উচিত, ডিনার বাদ দিয়ে সে এসব ফালতু কাজে কেন সময় নষ্ট করছে। এবার কিছুক্ষণ পর জোসেফ এখানে ফ্রান্সিসকে বলে যে তার গার্লফ্রেন্ড অ্যালেস তাকে মেসেজ করেছিল। সে তাকে জানিয়েছে যে তার মা বাবা নাকি পাহাড় অঞ্চলের দিকে যাচ্ছে, কারণ সেদিকে সার্ভাইভার্সদের জন্য কোনো না কোনো ক্যাম্প থাকতে পারে আর সেখানে হয়তো সকলের জন্য কোনো ফ্যাসিলিটিও রয়েছে, তাই তাদেরও সেখানে যাওয়া উচিত। কিন্তু ফ্রান্সিস সঙ্গে সঙ্গেই মানা করে দেয় আর সে জোসেফকে বলে তুমি কি পাগল হয়ে গিয়েছ, আমাদের কাছে অলরেডি থাকার মতো একটি ফার্ম হাউস রয়েছে যেখান থেকে আমরা অনায়াসেই খাবার এবং পানি পাবো, সেই সাথে এখানে থাকার মতো সুরক্ষিত জায়গা রয়েছে। এই ফার্ম হাউসটি এখন আমাদের জন্য উপহার স্বরূপ, যদি এখানে আমরা সমস্ত কিছু পাই তাহলে কেন আমরা ক্যাম্পে আশ্রয় নিতে যাব। তাছাড়া এখানে আমরা নিজের মতো করে সার্ভাইভ করতে পারছি, কিন্তু ক্যাম্পে গেলে আমাদেরকে কুকুর বিড়ালের মতো থাকতে হবে, সেখানে কত মানুষ রয়েছে সেটার কোনো হিসেব নেই, তাই আমরা এই ফার্ম হাউস ছেড়ে কোথাও যাব না। তবে আইরিশের এখানে ফ্রান্সিসের কথাগুলো মোটেও ভালো লাগে না। আসলে সেও চাইছিল ক্যাম্পে গিয়ে আশ্রয় নিতে, কারণ সেখানে এমনভাবে প্রোটেকশন দেয়া থাকবে যেখানে কোনোভাবেই কোনো জম্বি প্রবেশ করতে পারবে না, এতে তাদের জীবনের ঝুঁকি অনেক কম রয়েছে। কিন্তু এই ফার্ম হাউসে যে কোনো সময় জম্বি চলে আসতে পারে। এবার আইরিশ এবং ফ্রান্সিস যখন তাদের রুমে যায় তখন আইরিশ এখানে ফ্রান্সিসকে বলে যে সে কেন সব সময় জোসেফের সঙ্গে এমন আচরণ করে, সে তো চাইলে তার সঙ্গেও একটু নরম ভাষায় কথা বলতে পারে। কিন্তু ফ্রান্সিস তখন তাকে বলে যে সে যা করছে জোসেফের ভালোর জন্যই করছে, তাই এই ব্যাপারে আইরিশ যেন কোনো চিন্তা না করে। এবার রাতের বেলা ফ্রান্সিস যখন ঘুমোতে যায় তখন সে তার অতীত জীবনের কিছু স্মৃতি দেখতে পায় যেখানে তার বাবা তার উপর অনেক টর্চার করছিল, আর টর্চারের মাত্রা এতটাই বেশি ছিল যে ফ্রান্সিস ঘুমের মধ্যেই ভয়ে আটকে ওঠে আর সে আতঙ্কিত হয়ে তার ওয়াইফ আইরিশকে চেপে ধরে। ফ্রান্সিস আজকে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। ফ্রান্সিস তার ওয়াইফ আইরিশকে বলে তাদের আসলে সেই ক্যাম্পে যাওয়া উচিত, কারণ সে কোনোভাবেই এই ফার্ম হাউসে থাকতে পারছে না। সবসময় তাকে তার অতীতের খারাপ স্মৃতিগুলো তাকে ধাওয়া করছে, আর এভাবে চলতে থাকলে তার মানসিক অবস্থা খারাপ হয়ে যাবে। তাই এবার তারা সবাই মিলে তাদের জিনিসপত্র রেডি করে গাড়িতে উঠে পড়ে আর তারা রওনা হয় ক্যাম্পের উদ্দেশ্যে। এবার অনেকটা পথ পাড়ি দেওয়ার পর যখন তারা একটি ব্রিজের উপর আসে তখন তারা দেখতে পায় যে এখানকার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে। সম্পূর্ণ ব্রিজটি একদম পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, এমনকি ব্রিজের উপর থাকা অনেকগুলো গাড়ির মাধ্যমে রাস্তাটি বন্ধ হয়ে গিয়েছে। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে এমন একটি অ্যাপের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই যার নাম হচ্ছে 1xBet। এর অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং PSG।
17 নভেম্বর থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক মাস্টার লিগ। সমস্ত ক্রিকেট প্রেমীদের কাছে আপনার প্রিয় দলকে সমর্থন করার এটি একটি দুর্দান্ত সুযোগ। এই অ্যাপটির মাধ্যমে আপনি সমস্ত লাইভ ম্যাচ এবং এর ফলাফলও দেখতে পারবেন। সেই সাথে স্কোর অনুমান করে গেমও খেলতে পারবেন, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর করবে। সেই সাথে এখানে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের গেম, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন। আর রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমোকোড ব্যবহার করে আপনার প্রথম ডিপোজিটের উপর 30,000 টাকা পর্যন্ত পেতে পারেন। আর জেতা টাকা আপনি সহজেই উপায়, নগদ, বিকাশ, রকেট, আইপে, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে তুলে নিতে পারেন। পিন কমেন্টে দেওয়া লিঙ্কের মাধ্যমে রেজিস্ট্রেশন করুন এবং বোনাস পান। এটা শুধুমাত্র একটি অ্যাড ছিল। এই সমস্ত অ্যাপে টাকা ইনভেস্ট করার আগে একবার ভেবে নেবেন, কারণ এগুলোতে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। আশেপাশের পরিস্থিতি দেখে বোঝাই যাচ্ছিল যে এখানে হয়তো প্রচুর পরিমাণে জম্বিরা হামলা করেছিল, যেটা দেখে তারা সবাই অনেকটাই ভয় পেয়ে যায়। আর ফ্রান্সিস তখন আইরিশকে বলে যে তাদের হয়তো ফিরে যাওয়া উচিত, এত ঝুঁকি নেওয়ার চাইতে ফার্ম হাউসে থাকাটাই হয়তো তাদের জন্য ভালো হবে। কিন্তু আইরিশ কোনোভাবেই ফার্ম হাউসে ফিরে যেতে চাইছিল না। সে এখানে সাহস করে গাড়ি থেকে বেরিয়ে যায়, কারণ রাস্তার সামনে একটি বর্ডার ছিল, তাই সে সেই বর্ডারটিকেই ভাঙতে গিয়েছে। কিন্তু ফ্রান্সিস তাকে বারবার ফিরে আসতে বলছিল, তবে আইরিশ তার কোনো কথা না শুনে নিজের মতো করেই বর্ডারটিকে ভাঙার চেষ্টা করছিল। কিন্তু ঠিক এমন সময় সে তার পেছন থেকে একটি আওয়াজ শুনতে পায়। আর সে যখন পেছনের দিকে তাকায় তখন সে দেখতে পায় যে তার পেছনেই অনেক ভয়ানক একটি জম্বি দাঁড়িয়ে আছে, যার ফলে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। এই জম্বিটি আসলে একটি আর্মি ছিল, তবে সে জম্বি হয়ে যাওয়ার পরও তার ভেতরে আর্মির কিছু ব্যাপার এখনও রয়েছে। এবারে এই জম্বিটিকে দেখে আইরিশ সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জম্বিটি যখনই তার উপর আক্রমণ করতেই যাচ্ছিল ঠিক তখনই সেখানে ফ্রান্সিস এসে জম্বিটিকে গুলি করে দেয়। আর সে দৌড়ে আইরিশকে গাড়িতে ওঠানোর জন্য নিতে আসে। তবে ঠিক এমন সময় তারা দুজনেই জোসেফ এবং লুকাসের চিৎকারের আওয়াজ শুনতে পায়। এরপর যখন তারা তাদের গাড়িটির দিকে তাকায় তখন তারা দেখতে পায় যে তাদের গাড়িটিকে প্রচুর পরিমাণে জম্বি ঘিরে ফেলেছে। আসলে ফ্রান্সিস যখন এখানে গুলি করেছিল তখন এই গুলির শব্দ পেয়ে আশেপাশের সমস্ত জম্বিরা এখানে চলে এসেছে। এখন এখানে আইরিশ বা ফ্রান্সিস কেউই বুঝতে পারছিল না যে কিভাবে তারা এই জম্বিদের হাত থেকে তাদের সন্তানদেরকে রক্ষা করবে। তবে ফ্রান্সিস এখানে তাদেরকে বাঁচানোর জন্য আরও একটি গুলি করে দেয়, যার ফলে জম্বিগুলো তখন তাদের দিকেই ছুটে আসতে শুরু করে। তবে ফ্রান্সিস এখানে একটি গ্রেনেড কুড়িয়ে পেয়েছিল, তাই সে তখন সেই জম্বিদের মনোযোগ আকৃষ্ট করে তাদের উপর সেই গ্রেনেডটি ছুঁড়ে মারে, যার ফলে বিস্ফোরণের কারণে প্রত্যেকটি জম্বি সেখানে মারা যায়। এরপর ফ্রান্সিস আইরিশকে নিয়ে আবারও গাড়িতে উঠে পড়ে, আর তারা এবার তাদের ফার্ম হাউসে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। কিন্তু এখন আর তাদের গাড়িটি কোনোভাবেই স্টার্ট হচ্ছিল না, আর এই জায়গাটিতে থাকাও তাদের জন্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ। তাই তারা সবাই মিলে তখন পায়ে হেঁটেই তাদের ফার্ম হাউসে ফিরতে শুরু করে। এখন তাদের কাছে এই জায়গা থেকে বের হওয়ার আর কোনো রাস্তাই ছিল না। এবার পরের দিন সকালে দেখা যায় ফ্রান্সিস একাই সেই ব্রিজটির কাছে আসে, আর সে তাদের সেই গাড়িটিকে ঠিক করার চেষ্টা করতে থাকে। আর অনেক সময় যাবৎ চেষ্টা করে সে শেষ পর্যন্ত গাড়িটিকে ঠিক করেই ফেলে। কিন্তু এখানে অনেক চিন্তা ভাবনা করে ফ্রান্সিস বুঝতে পারে যে তার পরিবারের জন্য এখন সবচাইতে সুরক্ষিত জায়গাটি হচ্ছে ফার্ম হাউস। তাই সে কোনোভাবেই চায় না তার পরিবার এখান থেকে কোথাও যাক। এজন্য সে ফার্ম হাউসে ফিরে এসে তাদেরকে জানায় যে সে অনেক চেষ্টা করেও কোনোভাবেই গাড়িটিকে ঠিক করতে পারেনি, তাই এখন বাধ্য হয়ে তাদেরকে এখানেই থাকতে হবে। তবে তাদের ফার্ম হাউসটির ইলেকট্রিসিটি লাইন নষ্ট হয়ে গিয়েছিল, তাই ফ্রান্সিস অনেক চেষ্টা করে ফার্ম হাউসের ইলেকট্রিসিটি ঠিক করে ফেলে, যার ফলে পুরো ফার্ম হাউসটি একদম আলোকিত হয়ে যায়। এমনকি এখানে এসিও চলতে শুরু করে। আর সে এখানে তার পরিবারকে বিনোদন দেওয়ার জন্য সে তার বাচ্চাদের সঙ্গে সেখানে আনন্দ করতে থাকে, যাতে করে তারা যেভাবেই হোক এখানেই থাকতে চায়। কিন্তু এই পুরো ব্যাপারটি আইরিশ খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল যে ফ্রান্সিস হয়তো এই ফার্ম হাউসে থাকার জন্যই এত কিছু করছে। এবার রাতের বেলা ফ্রান্সিস তার রুমের টিভির মধ্যে একটি ডিভিডি প্লে করে, যেটা কিনা ছিল তার এবং আইরিশের বিয়ের ফুটেজ। ফ্রান্সিস খুব মনোযোগ দিয়ে সেই ফুটেজগুলো দেখছিল, আর আইরিশও দরজার পেছনে দাঁড়িয়ে এমনটাই করছিল। এই ফুটেজটি দেখার পর তাদের দুজনেরই তাদের অতীত জীবনের কথা মনে পড়ে যায়, যে একসময় তারা একে অপরকে কতটা ভালোবাসত, তাদের দুজনেরই একে অপরের প্রতি কতটা টান ছিল। কিন্তু হঠাৎ করেই তাদের সম্পর্কটা কেমন যেন নষ্ট হয়ে গিয়েছে। এসব কথা ভাবতে ভাবতেই তারা দুজনেই অনেক ইমোশনাল হয়ে যায়, আর তারা একে অপরের অনেক কাছাকাছি চলে আসে। অন্যদিকে আমরা জোসেফ এবং লুকাসকে দেখতে পাই।
তারা তাদের রুমে বসে পুরনো কিছু অ্যালবাম দেখছিল। এবার হঠাৎ করে এই অ্যালবামের একটি ছবির মধ্যে তাদের চোখ পড়ে, যেখানে তাদের বাবা ফ্রান্সিসের সঙ্গে তার ভাই ছিল, যার নাম হচ্ছে ডিয়াগো। আর ডিয়াগো দেখতে একদম হুবহু জোসেফের মতোই ছিল। লুকাস তখন এই ছবিটি দেখে জোসেফকে বলে, জানো ভাইয়া, তোমাকে একদম হুবহু ডিয়াগো আঙ্কেলের মতোই লাগে। একথা শুনে লুকাসের মনটা একদম মোচড় দিয়ে ওঠে, আর সে এখানে তার পরিবারের ব্যাপারে সমস্ত বিষয় একদম ভালোভাবেই বুঝে যায়। সে এটাও বুঝতে পারে যে তার মা বাবার মধ্যে কেন কোনো মিল নেই, কেন তারা সব সময় লড়াই করতে থাকে, আর কেনই বা তার বাবা তাকে খুব একটা পছন্দ করে না। আসলে জোসেফ ফ্রান্সিসের সন্তান ছিল না, সে আসলে তার ভাইয়ের সন্তান। তাই ফ্রান্সিস জোসেফের সঙ্গে সবসময় খারাপ আচরণ করে। তবে লুকাস ছিল তার নিজের সন্তান, তাই সে লুকাসকে বেশি ভালোবাসে। এখন এই বিষয়টি বুঝতে পেরে জোসেফ অনেক কষ্ট পায়। এবার পরের দিন সকালে দেখা যায় যে ফ্রান্সিস তার ওয়াইফ আইরিশের কাছে ক্ষমা চায়, কারণ সে এতদিন তাদের সঙ্গে অনেক খারাপ আচরণ করেছে, আর এটার জন্য সে এখন অনেক গিল্টি ফিল করছে। এবার আইরিশও এখানে ফ্রান্সিসের কাছে ক্ষমা চায়। সেও তার ভুল স্বীকার করে তাকে বলে যে সেও অনেক বড় অন্যায় করে ফেলেছে, যেটার কোনো ক্ষমা হয় না। তবে ফ্রান্সিস তখন তাকে বলে যে সে এখন চায় অতীতে যা কিছু হয়েছে সবকিছু ভুলে যেতে। সে আইরিশের সঙ্গে আবারও নতুনভাবে সবকিছু শুরু করতে চায়। সে এখন চায় শুধুমাত্র তাদের সন্তানদেরকে নিয়ে ভালো থাকতে, সবাই মিলে একসঙ্গে সুন্দর এক জীবন কাটাতে। এখানে তারা দুজনই তাদের সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নেয়, আর তারা একে অপরকে ক্ষমা করে দেয়। এবার ফ্রান্সিস সেখানকার মুরগির ফার্ম থেকে ডিম আনতে যায়, কিন্তু যখন সে সেখান থেকে ডিম সংগ্রহ করছিল, ঠিক তখনই সেখানে একটি হিংস্র কুকুর চলে আসে, আর কুকুরটি ফ্রান্সিসকে কামড় দিয়ে দেয়। এরপর ফ্রান্সিস রুমে আসলে আইরিশ তার হাতে ব্যান্ডেজ করে দেয়, আর আইরিশ সেখানে ফ্রান্সিসকে বলে তাদেরকে এখন যেভাবেই হোক ক্যাম্পে যেতে হবে, কারণ ফ্রান্সিসের যত দ্রুত সম্ভব চিকিৎসা নিতে হবে, তা না হলে কুকুরের কামড়ের কারণে সে রেবিস ভাইরাসে আক্রান্ত হয়ে যাবে। কিন্তু ফ্রান্সিস তাকে বলে যে তাকে এই বিষয় নিয়ে কোনো চিন্তা করতে হবে না, কারণ কুকুরটির গলায় বেল ছিল, অর্থাৎ কুকুরটি একটি পালিত কুকুর, তাই অবশ্যই কুকুরটির শরীরে ভ্যাকসিন দেয়া আছে। অন্যদিকে আমরা জোসেফকে দেখতে পাই। জোসেফ সেই পুরাতন রেডিওটি নিয়ে বাহিরে এসেছে, আর সে রেডিওটির মধ্যে সিগন্যাল পাওয়ার চেষ্টা করছে, যাতে করে সে বাহিরের কোনো নিউজ শুনতে পারে। আর অনেক সময় যাবৎ চেষ্টা করার পর সে কোনো মতে সিগন্যাল পেয়ে যায়। এরপর সে রেডিওতে ডেল্টা ক্যাম্প নামক একটি ক্যাম্পের ব্যাপারে শোনে, আর তখনই সিগন্যাল চলে যায়। জোসেফ তখন তার মা বাবাকে এই ক্যাম্পটির ব্যাপারে জানায়, যেখানে কিনা বর্তমানে অনেক মানুষ সার্ভাইভ করছে, আর সেখানে খাবার, পানি, ট্রিটমেন্ট সমস্ত কিছুর ফ্যাসিলিটি রয়েছে। কিন্তু একথা শুনে ফ্রান্সিস তখন বলে যে জোসেফ যেন তার এসব মন গড়া কাহিনী বানানো বন্ধ করে, কারণ পৃথিবীতে এখন কেউ বেঁচে নেই, আর পৃথিবীর পরিস্থিতিও এখন এমন নেই যে রেডিওতে এখন নিউজ করা হবে। তাই নিশ্চয়ই জোসেফ ক্যাম্পের ব্যাপারে ভুল কিছু শুনেছে। এবার রাতের বেলা তারা সবাই ডিনার করতে বসলে ফ্রান্সিস এখানে বলে যে এখন থেকে তারা কোনোভাবেই বাহিরে যাবে না, কারণ বাহিরের প্রত্যেকটি পদে পদে তাদের জন্য বিপদ রয়েছে। তাছাড়া এখন ক্যাম্প বলতে পৃথিবীতে কোনো জায়গা নেই, কারণ পুরো পৃথিবী এখন ধ্বংস হয়ে গিয়েছে, আর এই ধ্বংসময় পৃথিবীতে ক্যাম্প কে তৈরি করবে? তাই এখান থেকে বাহিরে যাওয়ার কথা তারা যেন মাথা থেকে ঝেড়ে ফেলে। তার পরিবারের জন্য যা সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন সেটা সে নেবে, কারণ সে তাদের প্রত্যেকেরই ভালো চায়। এবার পরের দিন সকালবেলা দেখা যায় যে ফ্রান্সিসের কাছে জোসেফ আসে, আর জোসেফ এখানে ফ্রান্সিসকে বলে, আমি তোমাকে কিছু কথা বলতে চাই বাবা। আমি এখন বড় হয়েছি, আর আমার পরিবারের ব্যাপারে আমারও কিছু সিদ্ধান্ত রয়েছে, আমারও মতামত রয়েছে। আমি এখন ভালো মন্দ সবকিছুই বুঝতে শিখেছি, তাই আমিও দায়িত্ব নিয়ে আমার পরিবারের জন্য কিছু করতে চাই। তাই আমিও চাই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা পেতে। কিন্তু ফ্রান্সিস তখন তাকে বলে, তোমার বয়স কত হয়েছে শুনি? কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো বয়স এখনো তোমার হয়নি। কিন্তু জোসেফ কোনোভাবেই বিষয়টি মানতে চাইছিল না। তাই ফ্রান্সিস তখন জোসেফকে কঠিন একটি প্রশ্ন করে। সে বলে, তুমি কত বড় হয়েছ শুনি? তুমি কি তোমার পরিবারকে বাঁচানোর জন্য কারো জীবন নিতে পারবে? জোসেফ বলে, হ্যাঁ, আমি সব করতে পারবো। একথা শুনে ফ্রান্সিস তখন জোসেফকে ভুট্টা খেতে নিয়ে যায়, আর সে জোসেফের সামনে একটি পশু দাঁড় করিয়ে দেয়। এরপর সে জোসেফের হাতে একটি বন্দুক তুলে দিয়ে বলে যে এই পশুটিকে এক্ষুনি মেরে ফেলতে। যদিও জোসেফ এমনটা কোনোভাবেই করতে চাইছিল না, কারণ এই পশুটি ছিল একটি নিরীহ প্রাণী। তবে তারপরও সে সাহস করে শুট করে দিলেও তার নিশানা ছুটে যায়। ফ্রান্সিস তখন তার কাছে এসে চিৎকার করে বারবার বলতে থাকে, সঠিক জায়গাতে শুট করো, আর এই পশুটিকে এক্ষুনি মেরে ফেলো, তোমাকে মারতেই হবে। ফ্রান্সিসের চিৎকার শুনে জোসেফ অনেক ভয় পেয়ে যায়,
আর সে সেই পশুটিকে শুট করে দিয়ে সে নিজেই কাঁদতে থাকে। আর এমন সময় সেখানে আইরিস তার ছেলে লুকাসকে নিয়ে চলে আসে। এরপর আইরিস সেখানে রেগে গিয়ে ফ্রান্সেসকে বলে যে সে যেন তার ছেলে জোসেফের সঙ্গে এমন আচরণ না করে, কারণ জোসেফ এখনো অনেক ছোট, তাকে দিয়ে তার এই সমস্ত কাজ করানো একদম ঠিক হচ্ছে না। কিন্তু ফ্রান্সেস আসলে জোসেফকে সার্ভাইভ করা শেখাতে চাইছিল। তবে এমন সময় দেখা যায় যে বন্দুকের আওয়াজ পেয়ে সেখানে প্রচুর পরিমাণে জম্বি চলে আসে। আর এই জম্বিগুলো আসলে ছিল এই গ্রামেরই কিছু কৃষক, যারা কিনা এখন জম্বিতে পরিণত হয়েছে। তো এই জম্বিগুলো এখানে তাদের উপর আক্রমণ করার জন্য ধেয়ে আসছিল। এতে তারা সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়, আর তারা দৌড়ে তাদের ফার্ম হাউসে চলে আসে। এরপর কোনো মতে সেখানকার দরজা বন্ধ করে তারা সবাই উপরের ফ্লোরে চলে যায়। তবে এই জম্বিদের ঘ্রাণ শক্তি অনেক বেশি তীব্র ছিল, তাই তারা তাদের শরীরের গন্ধ পেয়ে তাদের ফার্ম হাউসের কাছে চলে আসে। আর তারা ফার্ম হাউসের ভেতরে যাওয়ার জন্য আশেপাশে একদম ভাঙচুর শুরু করে দেয়। তারা ফার্ম হাউসের দরজা জানালা ভেঙে ফেলতে শুরু করে, যার ফলে জোসেফ এবং তার পুরো পরিবার অনেক ভয় পেয়ে যায়। তাদের কাছে এখন বাঁচার আর কোনো রাস্তা ছিল না। তবে এমন সময় দেখা যায় যে তাদের ফার্ম হাউসের সামনে কেউ একজন একটি গাড়ি নিয়ে আসে, আর সে সেই গাড়িটির হর্ন বাজিয়ে জম্বিদেরকে আকৃষ্ট করে, যার ফলে জম্বিরা তখন সেখান থেকে সেই গাড়ির দিকে চলে যায়, যার ফলে জোসেফ এবং তার পরিবার এবারের মতো বেঁচে যায়। তবে ফ্রান্সেস সেই গাড়িটি দেখে সঙ্গে সঙ্গে চিনে ফেলে। সে বুঝতে পারে যে এটা কার গাড়ি। আসলে এই গাড়িটি ছিল তার বড় ভাই ডিয়াগোর গাড়ি, যে কিনা তাদেরকে সাহায্য করতে এসেছে। এবার সকাল হয়ে গেলে ফ্রান্সেস সঙ্গে সঙ্গেই তার ভাই ডিয়াগোকে খুঁজতে যায়, কারণ সে জানত যে ডিয়াগো আশেপাশেই রয়েছে। এবার একটি নদীর কিনারায় গিয়ে সে ডিয়াগোকে খুঁজে পায়। তবে ফ্রান্সেস তাকে দেখে প্রচণ্ড রেগে যায়, আর সে ডিয়াগোর কাছে জানতে চায় যে সে এখানে কেন এসেছে। ডিয়াগো তখন তাকে বলে যে সে গতকাল রাতে তার মা বাবাকে দেখতে এসেছিল, কিন্তু ফ্রান্সেস তাকে জানায় যে মা বাবা এখন বেঁচে নেই, তারা এই জম্বি ভাইরাসের কারণে মারা গিয়েছে, তাই সে এখন এখান থেকে চলে যেতে পারে। কিন্তু ডিয়াগো বারবার ফ্রান্সেসের কাছে অনুরোধ করে যাতে করে তাকে সে তাদের সঙ্গে রাখে, কারণ সে তাদেরকে সাহায্য করতে পারবে। কিন্তু ফ্রান্সেস কোনোভাবেই রাজি হয় না। ডিয়াগো তখন তাকে বলে তুমি এত বছর আগের বিষয়টি এখনো মনে রেখেছ, তাছাড়া তুমিও জানো যে সেই ঘটনাটি একটা দুর্ঘটনা ছিল। সেদিন আমরা বাড়ির সবাই ড্রাঙ্ক ছিলাম, তাই কখন আইরিসের সঙ্গে আমার কি হয়ে গিয়েছে সেটা আমারও মনে নেই। আর জোসেফ আমাদের সেই দুর্ঘটনারই ফল, এখানে জোসেফের কোনো দোষ নেই। তাই তুমি দয়া করে জোসেফকে নিজের সন্তানের মতোই দেখো, আমার জন্য তাকে তুমি কষ্ট দিও না। কিন্তু ফ্রান্সেস তখন তাকে বলে আমার পরিবারের কারো নাম আমি তোমার মুখে শুনতে চাই না, তুমি চুপচাপ এখান থেকে চলে যাও। এই বলে সে ডিয়াগোর দিকে একটি বন্দুক তাক করে রাখে। তবে চলে যাওয়ার আগে ডিয়াগো তাকে একটি ম্যাপ দেয়, যেটার মাধ্যমে তারা কোনো রকমের ঝুঁকি ছাড়াই এখান থেকে বের হতে পারবে, আর বলে যে যদি কোনোদিন সে তার সিদ্ধান্তের পরিবর্তন করে তাহলে সে যেন তার পরিবারকে নিয়ে নর্থের দিকে যায়, কারণ সেখানে সার্ভাইভারদের জন্য ক্যাম্প রয়েছে, সেই সাথে সেখানে মানুষের জন্য সবকিছুই রয়েছে। সেখানে মানুষ একদম স্বাভাবিকভাবেই জীবনযাপন করছে। এসব বলে ডিয়াগো সেখান থেকে চলে যায়। কিন্তু এবার ডিয়াগো যে ম্যাপটি দিয়েছিল, ফ্রান্সেস সেই ম্যাপটিকে একটি লাইটারের মাধ্যমে পুড়িয়ে ফেলতে চাইছিল, কিন্তু কিছুক্ষণ পরে সে কিছু একটা চিন্তা করে ম্যাপটিকে রেখে দেয়। এবার ফ্রান্সেস সোজা ফার্ম হাউসে চলে আসে। এরপর সে আইরিশকে ডিয়াগোর একটি কোড দেখায়, যেটা দেখে আইরিশ খুব ভালোভাবেই বুঝতে পারে যে গতকাল রাতে তাহলে এখানে ডিয়াগো এসেছিল। আইরিশ তখন কোনো কিছু না বলে তার রুমে চলে যায়, যে কিনা তার পরিবারের সুরক্ষার জন্য সবকিছুই করছিল। ফ্রান্সেস খুব ভালোভাবেই জানত যে কোনো সময় জম্বিরা তাদের উপর হামলা করতে পারে, তাই সে ফার্ম হাউসের দরজা জানালায় অনেক বড় বড় তক্তা লাগিয়ে দিচ্ছিল, যাতে করে জম্বিরা কোনোভাবেই এখানে প্রবেশ করতে না পারে। অন্যদিকে লুকাস খেলতে খেলতে সেখানকার বেসমেন্টে চলে যায়, যেখানকার ছোট্ট একটি জানালার কাছে একটি জম্বি ছিল। লুকাস এই জম্বিটিকে দেখে চিৎকার করে ওঠে। তবে আইরিশ দেখতে পায় যে এই জম্বিটি অনেক বেশি দুর্বল। আইরিশ তখন তার ছেলে লুকাসকে বলে যে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এই জম্বিটি খুবই বয়স্ক, তার নিজেরই ঠিকমতো চলার ক্ষমতা নেই, তাই সে মানুষের কোনো ক্ষতি করতে পারবে না। তবে দরজার পেছনে দাঁড়িয়ে ফ্রান্সেস আইরিশের কথাগুলো শুনছিল, তাই সে কিছুক্ষণ পরে সেই জম্বিটির পিছু করতে করতে একটি ভুট্টার খেতে চলে আসে। এরপর সে বিনা কারণে সেই জম্বিটির মাথা আলাদা করে ফেলে, আর সেটা নিয়ে সে তার পরিবারের কাছে এসে বলে এই দেখো, বাহিরে কত ভয়ানক জম্বিরা এখনো ঘুরছে, আর একটুর জন্য আমাকে একটি জম্বি মেরেই ফেলছিল, তাই আমি সেই জম্বির উপর আক্রমণ করেছি। তবে এখন বুঝতেই তো পারছো যে আমাদের জন্য এই ফার্ম হাউসই সবচাইতে নিরাপদ জায়গা। আমাদের এখান থেকে কোথাও যাওয়াটা একদম ঠিক হবে না,
কারণ বাইরে কোনো মানুষ বেঁচে নেই, বেঁচে আছে শুধু জম্বি। কিন্তু আইরিশ এখানে ফ্রান্সিসের মিথ্যে কথা বুঝতে পারে, কারণ সেই জম্বিটিকে কিছুক্ষণ আগেই দেখেছিল, যে কিনা ছিল খুবই দুর্বল একটি জম্বি। তার পক্ষে কোনো মানুষের উপর আক্রমণ করা সম্ভব ছিল না। তবে আইরিশ একটি বিষয় খুব ভালোভাবেই বুঝে যায় যে ফ্রান্সিস এই কাজগুলো এই কারণেই করছে, যাতে করে সে তাদের সবাইকে এই ফার্ম হাউসেই রাখতে পারে, তারা যেন ভয়ে এখান থেকে কোথাও যেতে না চায়। কিন্তু জুলিয়া এই ব্যাপারটি কোনোভাবেই বুঝতে পারছিল না যে ফ্রান্সিস কেন তাদেরকে এখান থেকে কোথাও যেতে দিতে চায় না। এদিকে জোসেফেরও ফ্রান্সিসের ব্যবহারও অনেকটাই সন্দেহজনক লাগছিল। তাই ফ্রান্সিস যখন ফ্রেশ হওয়ার জন্য গোসল করতে যায়, জোসেফ তখন লুকিয়ে লুকিয়ে তার রুমে চলে আসে। আর সেখানে জোসেফ ডিয়াগোর দেয়া সেই ম্যাপটি দেখতে পায়, যেখানে সেই ক্যাম্পের রাস্তার নকশা দেয়া ছিল। আর এই ম্যাপটির মধ্যে এমন কিছু রাস্তার চিহ্ন দেয়া আছে যেখানে এখন পর্যন্ত কোনো ধরনের জম্বি পৌঁছয়নি। তাই এই ম্যাপটি ফলো করলে তারা অনায়াসে এই ক্যাম্পে পৌঁছতে পারবে। কিন্তু এমন সময় সেখানে ফ্রান্সিস চলে আসে, আর সে জোসেফের উপর রাগান্বিত হয়ে তাকে বেরিয়ে যেতে বলে। এবার সেদিন রাতের বেলা তারা সবাই যখন ডিনার করতে যায়, তখন তারা দেখতে পায় যে ফ্রান্সিস তাদের জন্য ক্রিসমাস পার্টির আয়োজন করেছে। যদিও আজকে কোনোভাবেই ক্রিসমাস ছিল না, বরং ক্রিসমাস আসতে এখনো প্রায় কয়েক মাস সময় বাকি। তাই ফ্রান্সিসের পরিবারের সবাই একদম অবাক হয়ে যায়। আইরিশ তখন তাকে বলে, সেপ্টেম্বর মাসে কিসের ক্রিসমাস? ফ্রান্সিস তখন তাকে বলে, আমি বলেছি আজকে ক্রিসমাস, তাই আজকেই ক্রিসমাস হবে। এই বলেই ফ্রান্সিস সেখানে আরো অদ্ভুত অদ্ভুত কথা বলছিল, আর সে বেশ কিছু অদ্ভুত আচরণও করছিল। সে আর আগের মতো ছিল না, যার ফলে আইরিশ এবং জোসেফ খুব ভালোভাবেই বুঝতে পারে যে ফ্রান্সিস আসলে আস্তে আস্তে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে, আর তাই সে সবার সঙ্গে এমন আচরণ করছে। এবার কিছুক্ষণ পর জোসেফ তার মা আইরিশকে সেই ম্যাপটির ব্যাপারে বলে, যেটার মাধ্যমে তারা কোনো ঝুঁকি ছাড়াই ক্যাম্পে পৌঁছতে পারবে। আর সেই ক্যাম্পে পৌঁছতে পারলে তাদের সমস্ত বিপদ দূর হয়ে যাবে, কারণ সেই ক্যাম্পটি হচ্ছে বিশাল বড় একটি শহর, যেখানে অনেক মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করছে। এমনকি সেখানে জম্বি ভাইরাস এখন পর্যন্ত পৌঁছয়নি। একথা শুনে আইরিশ তখন ফ্রান্সিসের কাছে ম্যাপটির ব্যাপারে জানতে চায়, কিন্তু ফ্রান্সিস এখানে বিষয়টি অস্বীকার করে। সে বলে যে তার কাছে কোনো ম্যাপ নেই, এমনকি বাহিরে এমন কোনো জায়গাও নেই যেখানে তারা স্বাভাবিকভাবে বাঁচবে। তবে আইরিশ এখানে রেগে যায়, আর সে ফ্রান্সিসকে বলে যে এবার সে তার কোনো কথাই শুনবে না, সে তার সন্তানদেরকে নিয়ে এখান থেকে চলে যাবে। কিন্তু ফ্রান্সিস তখন তাকে বলে, তোমার বাইরে যাওয়ার এত তাড়া কিসের? নিশ্চয়ই ডিয়াগোকে দেখে পাগল হয়ে গিয়েছ, তাই তার সঙ্গে নতুন করে জীবন কাটাতে চাইছ। এরপর ফ্রান্সিস বাচ্চাদেরকে বলে, তোমরা তোমাদের মাকে যতটা ভালো মনে করছো সে ততটা ভালো নয়। সে আমাকে ফেলে ডিয়াগোর কাছে চলে যেতে চাইছিল, আর সেটার জন্য সমস্ত ব্যবস্থাও সে করে ফেলেছিল। কিন্তু ঠিক সেই সময়ে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়ে, যার ফলে সে আর চাইলেও যেতে পারে না। একথা শুনে জোসেফ এবং লুকাসও কাঁদতে শুরু করে, আর জোসেফ তার মায়ের কাছে জানতে চায় যে তার বাবা যেটা বলছে সেটা সত্যি কিনা। আইরিশ তখন কাঁদতে কাঁদতে সম্মতি জানায়। আসলে সেই সময় ফ্রান্সিসের সঙ্গে তার সম্পর্ক একদমই ভালো ছিল না, তাই সে তার জীবন থেকে চলে যেতে চাইছিল। কিন্তু এখন সে মনে প্রাণে তার সঙ্গে ভালো থাকতে চায়। এবার ফ্রান্সিস তাদের সবাইকে সেই ম্যাপটি বের করে দেখায়, আর বলে যে এই ম্যাপটি তার কাছে, সে কোনোভাবেই তাদের কাউকে এখান থেকে বাইরে যেতে দেবে না। এই বলেই সে একটি লাইটারের সাহায্যে ম্যাপটিকে পুড়িয়ে ফেলে। তবে আইরিশ এতে ভীষণ রেগে যায়, আর সে তাকে চিৎকার করে বলতে থাকে যে সে এমনটা কেন করলো। আইরিশ এবার এত বেশি পরিমাণে রেগে যায় যে সে দৌড়ে গিয়ে ফ্রান্সিসকে থাপ্পড় মেরে দেয়। এরপর সে সোজা তার রুমে চলে যায়। এবার পরের দিন সকালে দেখা যায় ফ্রান্সিস তার পরিবারের সবার জন্য আখ আনতে যায়। এদিকে জোসেফ এবং লুকাস বাড়িতে বসেই খেলছিল, আর এমন সময় তাদের কাছে আইরিশ এসে কথা বলে। বাচ্চাদের কথা শুনে আইরিশ বুঝতে পারে যে তারা এখন তাদের বাবাকে অনেক ভয় পাচ্ছে। তারা আইরিশের কাছেই নিজেদেরকে সুরক্ষিত মনে করছে, কারণ তাদের বাবা যেন আস্তে আস্তে সাইকোতে পরিণত হয়ে যাচ্ছে। এবার সেদিন সন্ধেবেলায় ফ্রান্সিস যখন বাড়িতে ফিরে আসে, তখন সে তার সঙ্গে করে অনেক বড় একটি কাঠের টুকরো নিয়ে এসেছিল, আর সেটা দিয়ে সে বাড়ির দরজা পুরোপুরিভাবে বন্ধ করে দেয়। এরপর সে আইরিশকে বলে যে এখন থেকে তারা কেউই আর বাড়ির বাহিরে পা দেবে না, কারণ সে বাহিরে অনেক ভয়ানক ভয়ানক জম্বি দেখেছে, তাই তারা ভুলেও যেন বাহিরে পা দেওয়ার চেষ্টা না করে। কিন্তু এবার ফ্রান্সিসের উপর জোসেফ খুবই রেগে যায়। এরপর সে ফ্রান্সিসকে বলে, অনেক হয়েছে বাবা, তোমার কথা আমরা অনেক শুনেছি। তোমার কথা মতো এখানে বন্দি থাকলে আমাদেরকে মরতে হবে। আমরা সবাই মানসিক রোগী হয়ে যাব। একটা জায়গার ভেতর মানুষ কতদিন বন্দি থাকতে পারে? কিছুদিনের মধ্যে সমস্ত খাবারও ফুরিয়ে যাবে। তখন আমরা কি করব? এই সামান্য বিষয়টুকু তোমার মাথায় ঢুকছে না?
তাছাড়া তুমি ম্যাপটি পুড়িয়ে ফেললে কি হবে? ম্যাপের প্রত্যেকটি রাস্তা আমি দেখে ফেলেছি, তাই এখনো সময় আছে। আমরা সুরক্ষিতভাবে ক্যাম্পে পৌঁছতে পারবো। তুমি দয়া করে আমাদের উপর নিজের মতামত চাপিয়ে দিও না। কিন্তু জোসেফের কথা শুনে ফ্রান্সিস খুবই রেগে যায়, আর সে জোসেফকে বলে যে সে তার পরিবার সম্পর্কে এত কথা কেন বলছে। সে সিদ্ধান্ত নেয়ার কে? সে একটা নর্দমার কীট ছাড়া আর কিছুই নয়। সে তার মায়ের অবৈধ সন্তান, সে তার সন্তান নয়। ফ্রান্সিস রাগের মাথায় জোসেফকে আরো অনেক কথাই বলে। সে তাকে আরো কিছু বলতেই যাবে, তবে ঠিক এমন সময় তাদের দরজার সামনে কেউ একজন নক করছিল, আর সে চিৎকার করে তাদের কাছে সাহায্য চাইছিল। লোকটির কথা শুনে বোঝাই যাচ্ছিল যে সে অনেক বিপদে পড়ে তাদের কাছে সাহায্য চাইতে এসেছে। কিন্তু ফ্রান্সিস কোনোভাবেই দরজা খুলতে চাইছিল না। সে সেই ব্যক্তিকে সেখান থেকে চলে যেতে বলছিল। তবে জোসেফ এবং তার মায়ের সেই ব্যক্তির জন্য অনেক মায়া হচ্ছিল, তাই জোসেফ এখানে কোনো মতে তার বাবাকে সরিয়ে দেয়, আর সে দরজা খুলে সেই ব্যক্তিকে ভেতরে নিয়ে আসে। এই ব্যক্তি আসলে একজন সোলজার ছিল। আইরিশ সেখানে দেখতে পায় যে সে অনেক আহত অবস্থায় রয়েছে, তাই সে তার কাছে জানতে চায় যে তার কি হয়েছে। সোলজার তখন তাকে বলে যে সে একটি জায়গাতে আশ্রয় নিয়েছিল, কিন্তু হঠাৎ করে সেখানে জম্বিরা হামলা করে দেয়, আর এমন সময় তাকে একজন ব্যক্তি এসে বাঁচিয়ে নেয় এবং সে তাকে এই ফার্ম হাউসের ঠিকানা দিয়ে এখানে আসতে বলে। একথা শুনে আইরিশ বুঝতে পারে যে সেই ব্যক্তি আসলে ডিয়াগো ছিল। আইরিশ তখন সোলজারের কাছে ডিয়াগোর ব্যাপারে জানতে চায়। সোলজার তখন তাকে জানায় যে তাকে রক্ষা করতে গিয়ে ডিয়াগো মারা গিয়েছে, তবে মৃত্যুর আগে সে তাকে বলেছে যে সে যেন তার পরিবারকে বলে যে তারা যেন ডেল্টা ক্যাম্পে চলে আসে, আর তাই সে তাদেরকে এটা জানানোর জন্যই এখানে এসেছে। আইরিশ তখন সেই সোলজারের ক্ষতস্থানে মেডিসিন লাগিয়ে দেয়, আর সে ফ্রান্সিসের কাছে অনুরোধ করে যে আজকের রাতটা যেন সে তাকে এখানে থাকতে দেয়। যদিও ফ্রান্সিস তাকে থাকতে দিতে রাজি হয়ে যায়, কিন্তু সে তাকে একটি শর্ত দেয় যে তাকে এখানে থাকতে হলে বেসমেন্টে থাকতে হবে, যাতে করে সে তার পরিবারের কাছ থেকে দূরে থাকতে পারে। সোলজার তখন তারই শর্তে রাজি হয়ে যায়। এবার সেদিন রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে পড়েছিল, তখন জোসেফ লুকিয়ে লুকিয়ে তার মায়ের কাছে আসে, আর সে তার মাকে বলে যে তার মা যেন একদম চিন্তা না করে। সে এখন বড় হয়েছে, সেও এখন তার পরিবারের দায়িত্ব নিতে পারে, আর সে তার মা এবং ভাইকে যেভাবেই হোক এখান থেকে বের করবে। আইরিশ তখন জোসেফের কাছে জানতে চায় যে ফ্রান্সিসের কথায় সে তার উপর রেগে আছে কিনা, কিন্তু জোসেফ তখন তাকে বলে যে সে আরো অনেকদিন আগেই জানতে পেরেছে যে ফ্রান্সিস তার বাবা নয়, কিন্তু তারপরে এই ব্যাপারে তার কোনো আক্ষেপ নেই। সে ফ্রান্সিসকে এখনো তার বাবাই মনে করে। সে ফ্রান্সিসের বদলে অন্য কাউকে কখনোই তার বাবা মানতে পারবে না, কিন্তু তার বাবা এখন পুরোপুরিভাবে বদলে গিয়েছে, তাই সে এখন তার পরিবারকে তার বাবার হাত থেকে রক্ষা করবেই। তাই সে আজকে এখান থেকে পালিয়ে যেতে চায়। আর সে সেই ম্যাপটির মধ্যে যেই রাস্তা দেখেছিল, সেই পুরো রাস্তাটি সে চেক করে দেখে আসতে চায় যে সেখানে আসলেই কোনো ক্যাম্প আছে কিনা, আর রাস্তাটি তাদের জন্য ঝুঁকিমুক্ত কিনা। যদি সত্যি সে রাস্তাটি একদম ঝুঁকিমুক্ত থাকে, তাহলে সে ফিরে এসে তার মা এবং লুকাসকে এখান থেকে নিয়ে যাবে। তাই সে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য তার মায়ের কাছে অনুমতি চায়। তার মা আইরিশ তখন না চাইতেও তাকে অনুমতি দিয়ে দেয়। সে তার ছেলেকে জড়িয়ে ধরে বিদায় জানায়। এরপর জোসেফ খুবই সাবধানতার সাথে সেখান থেকে পালিয়ে যায়। এবার পরের দিন সকালে ফ্রান্সিস যখন ঘুম থেকে ওঠে, তখন সে দেখতে পায় যে সবাই টেবিলে বসে নাস্তা করছে, কিন্তু আশেপাশের কোনো জায়গাতেই জোসেফ ছিল না, যার ফলে সে প্রচণ্ড রেগে যায়। আর সে উত্তেজিত হয়ে আইরিশকে জিজ্ঞাসা করে যে জোসেফ কোথায় গিয়েছে, কিন্তু আইরিশ তার প্রশ্নের কোনো উত্তর দেয় না। এবার ফ্রান্সিস জোসেফকে খুঁজতে দরজার সামনে যায়, আর সে দরজা খোলা দেখতে পেয়ে বুঝতে পারে যে জোসেফ আসলে এখান থেকে পালিয়ে গিয়েছে, যার ফলে তার রাগের মাত্রা আরো অনেক বেড়ে যায়। সে যেন এখন পুরোপুরিভাবে একটি সাইকোতে পরিণত হয়ে যায়। তাই সে সেখানে একটি হাতুড়ি কুড়িয়ে এনে সোজা এসে সেই সোলজারকে মেরে ফেলে। আইরিশ এবং লুকাস এতে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তবে আইরিশের কোনো কিছু করার আগে ফ্রান্সিস তাকে মেরে অজ্ঞান করে দেয়। আর প্রায় কয়েক ঘন্টা পর যখন আইরিশের জ্ঞান ফিরে আসে, তখন আইরিশ নিজেকে সেই বেসমেন্টের মধ্যে বন্দি অবস্থায় দেখতে পায়, যেখানে তার সঙ্গে তার ছোট্ট ছেলে লুকাসও ছিল। আইরিশ অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, কারণ তার বাড়ি এখন তার জন্য মৃত্যুর কূপ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে ফ্রান্সিস বাড়ির উপর থেকে সেই কুকুরটিকে দেখতে পায়, যে কিনা তার হাতে কামড় দিয়েছিল। এতে যেন তার মাথা আরো খারাপ হয়ে যায়, আর সে সঙ্গে সঙ্গে বাইরে গিয়ে সেই কুকুরটিকেও নির্মমভাবে মেরে ফেলে। এমনকি সে সেই কুকুরের মাংস রান্না করে আইরিশের কাছে নিয়ে আসে, আর সে আইরিশ এবং লুকাসকে এগুলো খেতে বলে। তবে আইরিশ যখন এগুলো কিছুতেই খেতে চাইছিল না,
তখন ফ্রান্সিস রেগে গিয়ে সমস্ত খাবার ছুঁড়ে ফেলে দেয়। তবে সেই খাবারের প্লেটে একটি চাকু ছিল। আইরিস তখন কোনোমতে তার পা দিয়ে চাকুটিকে লুকিয়ে ফেলে, আর সে ফ্রান্সিসের কাছে এসে তাকে স্বাভাবিক করার চেষ্টা করে। আইরিস তাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, তোমার কি হয়েছে ফ্রান্সিস? তুমি এমন করছো কেন? আমি এখন জীবনের এমন একটি মুহূর্তে দাঁড়িয়ে আছি যে তোমাকে এখন আমার সবচাইতে বেশি প্রয়োজন। তবে এমন সময় ফ্রান্সিস আইরিসের কাছে সেই চাকুটি দেখে ফেলে। এরপর ফ্রান্সিস সেই চাকুটি নিয়ে তাকে আবারও বেসমেন্টে বন্দি করে দেয়। আইরিস তখন সেখানকার জানালা ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে সে পা পিছলে নিচে পড়ে যায়, যার ফলে সে আবারও সেখানে অজ্ঞান হয়ে যায়। আর কিছুক্ষণ পরেই যখন তার জ্ঞান ফিরে আসে, তখন তার ছেলে লুকাস তাকে জিজ্ঞাসা করে যে তারা এখন কি করবে, তার বাবা কি তাদেরকে মেরে ফেলবে? আইরিস তখন তাকে বলে যে সে এমনটা কোনোভাবেই হতে দেবে না, তাদেরকে যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে। আইরিস তখন লুকাসকে জোরে জোরে চিৎকার করতে বলে, কারণ সে খুব ভালো করেই জানে যে ফ্রান্সিস তার ছেলেকে কতটা ভালোবাসে। তাই লুকাস যখন সেখানে চিৎকার করতে থাকে, ঠিক তখনই ফ্রান্সিস সেটা শুনতে পেয়ে দৌড়ে বেসমেন্টে চলে আসে। তবে ততক্ষণে আইরিস লুকাসকে নিয়ে লুকিয়ে পড়েছিল, আর এখানে সুযোগ পেয়ে আইরিস ফ্রান্সিসের উপর হামলা করে দেয়। এরপর সে লুকাসকে নিয়ে কোনোমতে বেসমেন্ট থেকে বেরিয়ে এসে সঙ্গে সঙ্গে বেসমেন্টের দরজা বন্ধ করে ফ্রান্সিসকে সেখানে বন্দি করে ফেলে। তবে ফ্রান্সিস যখন এই বেসমেন্টের মধ্যে বন্দি হয়ে যায়, ঠিক তখনই সে তার অতীত জীবনের ফ্ল্যাশব্যাক দেখতে পায়। সে তার বাবাকে তার সামনে সেই ভয়ঙ্কর রূপে দেখতে পায়, যেভাবে তার বাবা ছোটবেলায় তার উপর টর্চার করত। ফ্রান্সিস আসলে মন থেকে একজন ভালো মানুষই ছিল, কিন্তু এই ফার্ম হাউসে আসার পর থেকে এই ভয়ানক স্মৃতি তাকে তাড়া করে বেড়াচ্ছে, যার ফলে সে ভেতরে ভেতরে অনেক ডিপ্রেশনে ছিল। এমনকি তার ওয়াইফ এবং ভাইকে নিয়ে সে বহু বছর ধরেই ডিপ্রেশনে ভুগছে। সে কোনোভাবেই তাদের দুজনের বিষয়টি মানতে পারছিল না। যদিও সে আইরিশকে মুখে কিছু বলতো না, কিন্তু সে বহু বছর ধরে ভেতরে ভেতরে বিষয়টি নিয়ে অনেক কষ্টে ছিল। অর্থাৎ সবকিছু মিলিয়ে ডিপ্রেশনে থাকতে থাকতে সে সাইকো হয়ে গিয়েছে। অন্যদিকে আইরিশ প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে লুকাসকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু যখনই সে দরজা খুলে বাইরে তাকায়, তখন সে তার সামনে ডিয়াগোকে দেখতে পায়। কিন্তু ডিয়াগো এখন পুরোপুরিভাবে একটি জম্বিতে পরিণত হয়েছে। আইরিশ তখন ভয় পেয়ে তার ছেলেকে নিয়ে লুকিয়ে পড়ার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে ডিয়াগো তাদের ফার্ম হাউসের ভেতরে চলে আসে, আর এখানে এসে সে সঙ্গে সঙ্গে লুকাসের হাতে কামড় দিয়ে দেয়। আইরিশ এখানে তার ছেলে লুকাসকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছিল। অন্যদিকে বেসমেন্টের ভেতর থেকে ফ্রান্সিস তার ছেলের চিৎকারের আওয়াজ শুনতে পায়। এতে যেন সে একদম পাগলের মতো হয়ে যায়, আর সে কোনো মতে বেসমেন্টের দরজা ভেঙে বাইরে চলে আসে। এরপর সে ডিয়াগোকে গুলি করে মেরে ফেলে। এবার ফ্রান্সিস আইরিশের কাছে জানতে চায় যে সে তার সঙ্গে এমনটা কেন করেছে, কিন্তু এমন সময় সেখানে লুকাস চলে আসে, আর সে তার মা বাবাকে তার হাত দেখায়, যেখানে জম্বি তাকে কামড় দিয়েছিল। এটা দেখে আইরিশ এবং ফ্রান্সিস দুজনই অনেক ভয় পেয়ে যায়। ছেলের এই অবস্থা দেখে ফ্রান্সিস একদম স্বাভাবিক হয়ে যায়, আর সে আইরিশকে বলে যে যেভাবেই হোক তার ছেলেকে বাঁচাতে। আইরিশ এবার তার ছেলেকে জম্বি হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য সঙ্গে সঙ্গে তার হাতটি কেটে ফেলে, যাতে করে ভাইরাস তার শরীরে ছড়িয়ে পড়তে না পারে। এরপর আইরিশ লুকাসের হাতটিকে ব্যান্ডেজ করে দেয়। তবে ফ্রান্সিস তার ছেলের এই অবস্থায় অনেক কষ্ট পেয়েছিল, সে সেখানে প্রচণ্ড কাঁদছিল। এমন সময় আইরিশ তাকে বলে যে যেভাবেই হোক একটি গাড়ি নিয়ে আসতে, কারণ তাদেরকে এখন দ্রুত ক্যাম্পে যেতে হবে, যেখানে ডক্টর রয়েছে। ফ্রান্সিস তখন সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে। সে দৌড়ে সেই ব্রিজটির কাছে চলে যায়, যেখানে তাদের গাড়িটি রয়েছে। তবে সেই ব্রিজের উপরেই আবার দাঁড়িয়েছিল জোসেফ, তার হাতে একটি বন্দুক ছিল। জোসেফ এখানে ফ্রান্সিসকে দেখে একদম ভয় পেয়ে যায়, আর ফ্রান্সিসের পুরো শরীরে রক্ত দেখতে পেয়ে জোসেফ মনে করে যে ফ্রান্সিস হয়তো তার মাকে মেরে ফেলেছে। তাই সে রাগের মাথায় তাকেও গুলি করে দেয়, কিন্তু পরক্ষণেই তার অনেক কষ্ট হচ্ছিল। তাই সে দ্রুত তার বাবার কাছে গেলে ফ্রান্সিস তাকে বলে যে তার মা একদম ঠিক আছে, কিন্তু তার ভাই লুকাসের অবস্থা ভালো নয়। তাই সে যেন দ্রুত গাড়ি নিয়ে সেখানে চলে যায়। কিন্তু জোসেফ এখানে তার বাবার জন্য অনেক কাঁদছিল। তবে এখন অনেকটাই দেরি হয়ে গিয়েছে, তার বাবা এখন মৃত্যুর কোলে ঢলে পড়ছে। ফ্রান্সিস তখন এখানে জোসেফকে শেষবারের মতো আদর করে। যদিও সে জোসেফের সঙ্গে সবসময় রাগ দেখিয়েছে, কিন্তু জোসেফ তার কাছ থেকে দূরে যাওয়ার পরই সে বুঝতে পেরেছে যে সে জোসেফকে আসলে লুকাসের মতোই ভালোবাসে। সে কোনোদিনও তাকে ঘৃণা করতে পারেনি, সে তাকে নিজের ছেলেই মনে করেছে। জোসেফকে কথা বলতে বলতে ফ্রান্সিসের সেখানেই মৃত্যু হয়ে যায়। তবে জোসেফের হাতে একদমই সময় ছিল না, তাই সে কাঁদতে কাঁদতে গাড়ি নিয়ে রওনা হয় ফার্ম হাউসের উদ্দেশ্যে, যেখানে তার মা এবং ভাই গাড়ির জন্য অপেক্ষা করছিল।
এরপর কিছুক্ষণের মধ্যে গাড়িটি তাদের ফার্ম হাউসের সামনে চলে আসছে। অর্থাৎ এখন জোসেফ তার পরিবারকে নিয়ে ক্যাম্পে পৌঁছে যেতে পারবে, আর তারা সবাই মিলে সেখানে সার্ভাইভ করবে। এভাবেই একটি ইনডাইরেক্ট এন্ডিংয়ের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।